শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন থেকে রবি, মঙ্গল, বৃহস্পতি আগের ঠিক টাইমেই বেলা 11টায় আশা করি আমাদের টাইমটা আর চেঞ্জ করতে হবে না। ওকে, এই টাইম আমরা কন্টিনিউ ক্লাস করব। একটু সাউন্ডটা চেক করে নিই। এটা দিলে ওকে, দেখো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। দেখো তো ভাই একটু। তোহা, ওয়ালাইকুম আসসালাম তোহা, থ্যাংক ইউ। ইনশিরা ইসলাম, নাফিজা তাসনিম, তানজিল হাসান, আনিম আহমেদ, মনিকা আলম, শামসুল আলম, তাসফিয়া তিশা, নাফিজা তাসনিম, প্রলয় কুমার, ইনশিরা ইসলাম, স্মিতা মহুয়া, নাইম হোসেন, তোহা, জ্যোতি, সপ্তকুণ্ডু। ওনার একটু সাউন্ডটা কেমন বলো তো ভাই আমাকে একটু। ময়নুল মনি, আসি বন্ধু, তুমি থেকে কি লাভ বন্ধু, তুমি তো ক্লাস বুঝবা না। রিস্তা মজুমদার, তানিম আহমেদ, অম্মে রুমা, জ্যোতি, নাফিজা তাসনিম। ওকে, এখন তো দেখি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে ক্লাসটা আমরা শুরু করতে পারি, তাই না? যেহেতু মোটামুটি অল ক্লিয়ার, আর এখন তোমরা বোধহয় অনলাইন ক্লাস করে করে টায়ার্ড, এই কারণে এখন কিন্তু দেখি ফার্স্ট ইয়ারের গ্রুপে স্টুডেন্টের উপস্থিতি খুবই কম। ওকে ওকে, আমরা তাহলে শুরু করছি। আচ্ছা, গতদিন গ্রুপে একজন পোস্ট দিয়েছ যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো একটা হলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রনিক কাঠামো অর্জন, আর একটা হলো সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতা। একজন লিখেছ যে এই কথাটার অর্থ বুঝতেছে না, যে সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতা বলতে আমরা আসলে কি বুঝি। খেয়াল করো ভাইয়া, এই যে একটা পরমাণু নিউক্লিয়াস, এইটা একটা পরমাণু, তাই না? এই একটা পরমাণু নিউক্লিয়াস, এইটা একটা পরমাণু, মনে করো বহিস্থ স্তরে ইলেকট্রন আছে। তো এই দুইটা পরমাণু যখন কাছাকাছি আসবে তাদের মধ্যে কি হবে বলো তো একটু। এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এর নিউক্লিয়াসকে কি করবে? বিকর্ষণ করবে। এর নিউক্লিয়াসকে কি করবে? আকর্ষণ করবে। এর ইলেকট্রন এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। সহজ কথা এটা, যে ইলেকট্রন একই চার্জধর্মী। দেখো সাব্বির, পুরা ক্লাসে থাকো, ক্লাসটা বুঝতে পারবা। পরস্পর বিকর্ষণ করবে, নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করবে। এর নিউক্লিয়াস ওর ইলেকট্রনকে, আর ওর ইলেকট্রন এর নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বিকর্ষণ করতে করতে তারা শক্তি স্বাভাবিক, মানে আকর্ষণ বিকর্ষণ করতে করতে এরা যখন ধাক্কাধাক্কি, সহজ কথা, ধাক্কাধাক্কি করতে করতে যখন তাদের মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে সেটা যখন সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে। আমরা জানি যার শক্তি যত কম তার স্থায়িত্ব তত বেশি। এরকম আকর্ষণ বিকর্ষণ করতে করতে তাদের মধ্যে সর্বনিম্ন স্থৈতিক শক্তি, অর্থাৎ তাদের মধ্যে সঞ্চিত যে শক্তিটা থাকে সেটা যখন সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে তখনই তো স্থায়িত্ব বেড়ে যাবে, আর তখনই তারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হবে। এটাই বলা হচ্ছে সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতা। সবাই চায় তাদের মধ্যে সঞ্চিত শক্তিটা যেন কম পরিমাণ থাকে। কম পরিমাণ থাকলে কি হবে? তারা স্থিতিশীল হবে, আর রাসায়নিক বন্ধনটা গঠনই হয় স্থিতিশীলতা অর্জনের জন্য। এই জন্যই বলা হয় ভাইয়া যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো স্থিতিশীলের দুইভাবে হতে পারে। একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো যদি অর্জন করে সেইটা, আর একটা হচ্ছে এই যে সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতা, অর্থাৎ দুইটা পরমাণু কাছাকাছি এসে যখন বন্ধনে আবদ্ধ হয়, এক পরমাণু নিউক্লিয়াস আরেক পরমাণু নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, এক ইলেকট্রন আরেকটি ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এর নিউক্লিয়াস ওর ইলেকট্রনকে আকর্ষণ করবে, এর নিউক্লিয়াস অপর পরমাণু ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বিকর্ষণ করতে করতে তাদের যে নিজের মধ্যে যে সঞ্চিত শক্তিটা সেটা যখন সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে তখনই তারা স্থিতিশীল হবে, আর তখনই রাসায়নিক বন্ধনে আবদ্ধ হবে। কারণ সবাই চায় স্থিতিশীল হওয়ার জন্য, আর রাসায়নিক বন্ধন কিন্তু গঠন হয় স্থিতিশীলতা অর্জনের জন্যই। এখন ক্লিয়ার কি না করে বলো তো ভাই, একটু প্লিজ বলো যারা আমাকে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, সামিউল ইসলাম বলো তো ভাই একটু এখন বুঝতে পারলা কিনা। জাস্ট মাথায় রাখবা যে সবাই চায় যে তাদের মধ্যে যে সঞ্চিত শক্তিটা থাকে, যে শক্তিটা ধারণ করে সেটা যেন তারা কম পরিমাণ ধারণ করে। যত কম পরিমাণ ধারণ করবে স্থায়িত্ব তত বেশি হবে। তো দুটা পরমাণু কাছাকাছি আসার কারণে
এই আকর্ষণ বিকর্ষণ করতে করতে যখন তাদের মধ্যে যে শক্তিটা সেটা সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে তখন তারা স্থিতিশীল হবে, আর তখনই রাসায়নিক বন্ধনে আবদ্ধ হবে। হ্যাঁ, ল্যাটিস শক্তি পড়াবো ভাই, এটা পড়াইনি এখনো তোমাদের, একটু প্লিজ বলো তো। তানিম আহমেদ ভাইয়া পরশু দিন অফলাইন হবে, এখন অফলাইনের ইচ্ছাটা আছে আর কি, জানি না তারপর কি হবে। ওকে প্লিজ একটু জানাও। আচ্ছা নাদিম মাহমুদ লিখেছো ক্লিয়ার, জাস্ট এটা মাথায় রাখবা। কান্তা লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। ফিমা লিখেছো বুঝেছি এবার। রিস্তা মজুমদার, তারেক শামিম ইউটিউবে 4টা ক্লাস আছে ফার্স্ট, আচ্ছা প্লিজ তোমরা এটা জিজ্ঞেস। ফিমা বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে মাথায় রাখবা যে কোনো, আমি তো তোমাদের গত ক্লাসে প্রথমে বলেছি ভাই যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণই হলো স্থিতিশীলতা অর্জন। কিভাবে স্থিতিশীল হতে পারে? পরমাণুগুলো যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করে তাহলে তারা স্থিতিশীল হয়। আর একটা হচ্ছে তারা এই আকর্ষণ বিকর্ষণ করার কারণে তাদের মধ্যে যে শক্তিটা সেটা যদি সর্বনিম্ন পর্যায়ে চলে আসে, কারণ শক্তি যত কম ধারণ করবে স্থিতিশীলতা তত বেশি হবে। ওকে সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা তারেক মাম লিখেছ স্যার আমি নিউ স্টুডেন্ট। হ্যাঁ করতে থাকো ভাইয়া, যতটুকু বুঝতে পারো আমার মনে হয় বুঝতে পারবে। দেখো তুমি যদি মনে করো যে আমি তো অনেক পরে জয়েন করলাম গ্রুপে, বাকিরা তো অনেক দূর চলে গেছে, আমি বুঝতে পারবো কিনা, তো তাহলে প্রবলেম ভাইয়া, বুঝছো? তুমি যেখান থেকে করছো এখান থেকে করো, আমার মনে হয় বুঝতে পারবা। আচ্ছা এটা কে লিখলা ভাইয়া? আমি তোমাকে নোট করে রাখলাম ভাই, দেখি কেমন হয় তোমার। তারেক, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি একটু আমাকে কমেন্ট করে বিষয়গুলো জানায়, টপিক শেষ হলে আমি তোমাকে হেল্প করব। ওকে আচ্ছা ল্যাটিস শক্তি জিনিসটা কি দেখো। ল্যাটিস শক্তি আসলে কি? ল্যাটিস শক্তিটা হচ্ছে, ধরো একটা ক্যাটায়ন সে ইলেকট্রন ত্যাগ করে, এই যে ক্যাটায়ন ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম আয়ন তৈরি করলো, আর অ্যানায়ন সে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন তৈরি করে। ঠিক আছে, পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম আয়ন, আর ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইড আয়ন তৈরি হলো। এই পটাশিয়াম আর ক্লোরাইড পাশাপাশি এসে যখন পটাশিয়াম ক্লোরাইড এই যৌগটা তৈরি করবে, খেয়াল করবা ভাইয়া, পটাশিয়াম ক্লোরাইড যৌগটা যখন তৈরি করবে তখন এখান থেকে কিছু শক্তি বিমুক্ত হয়ে যায়। এই পটাশিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন মিলে যখন পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে তখন এখান থেকে কিছু শক্তি বিমুক্ত হয়ে যায়। বিমুক্ত শক্তি, এই বিমুক্ত শক্তিটাকেই বলি আমরা ল্যাটিস শক্তি। আমি আবারও বলছি ভাই যে এই যে ইলেকট্রন ক্যাটায়ন, তোমরা জানো একটা ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে আয়নিক যৌগ গঠন হয়। ক্যাটায়ন ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করলো, অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানায়ন তৈরি করলো। এই ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে যখন এই পটাশিয়াম ক্লোরাইড যৌগটা তৈরি করবে, এই যৌগ তৈরির সময় কিছু শক্তি বিমুক্ত হয়ে যায়। যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় সেটাকে আমরা ল্যাটিস শক্তি বলে থাকি। তোমরা নিশ্চয়ই বলবা কেন বিমুক্ত হয় ভাইয়া? কারণ এই আয়নগুলো যেমন পটাশিয়াম কিভাবে তৈরি হয়েছে, পটাশিয়াম আয়ন ভাইয়া যে ইলেকট্রন ত্যাগ করার জন্য শক্তি প্রদান করতে হচ্ছে। যদিও ক্লোরাইড আয়ন তৈরির সময় কিছু শক্তি কি হয়েছে ভাই বলতে এখান থেকে বের হয়েছে, তারপরও এই পটাশিয়াম এবং ক্লোরাইড এরা বেশি পরিমাণ শক্তি নিয়ে থাকে। এই পরিমাণ শক্তি নিয়ে যদি তারা থাকে, তারা কখনোই এই বন্ধন তৈরি করতে পারবে না। কারণ আমরা জানি রাসায়নিক বন্ধন তৈরির শর্তই হচ্ছে স্থিতিশীল হবে, আর স্থিতিশীল হওয়া মানে তারা কম শক্তি ধারণ করবে, তাহলে কিছু শক্তি সেখান থেকে কি হয়ে যাবে, বিমুক্ত হয়ে যাবে। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে এক মোল আয়নিক যৌগ তৈরি হলে সেখান থেকে কিছু শক্তি বিমুক্ত হয়। শক্তি বিমুক্ত হয় জন্যই এই যৌগটা তখন কম পরিমাণ শক্তি ধারণ করে। কোথায় থেকে কম পরিমাণ শক্তি ধারণ করে? এই ক্যাটায়ন আর অ্যানায়নের যে মোট শক্তিটা ছিল তার চেয়ে এই পটাশিয়াম ক্লোরাইড কম শক্তি ধারণ করে, আর বাকি শক্তিটা তাহলে কি হয়ে যায়, বিমুক্ত হয়ে যায়। এই যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় ওটাকেই বলা হয় এই পটাশিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তি। একটু প্লিজ রাফিউল বাশার শাওন, অবশ্যই মিলার কথা ভাই, অথবা তাও তোমার বইটা পুরাতন বই হতে পারে, অবশ্যই বইয়ের পাতার সাথে মিলবে। পুরাতন বই যদি নিয়ে থাকো তাহলে চেঞ্জ করে নিও, সমস্যা নাই। একটু প্লিজ বলো আমাকে
একটু প্লিজ বলো, তোমরা ভাই নিজেদের মধ্যে আলোচনা করো না, বুঝছো? তাহলে ক্ষতিটা তোমাদেরই হবে। আমাকে একটু বলো তোমরা ল্যাটিস শক্তি জিনিসটা বুঝতে পেরেছো কিনা, যে ক্যাটায়ন আর অ্যানায়ন একত্রিত হয়ে এক মোল আয়নিক যৌগে পরিণত হতে গেলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকেই বলা হয় ওই আয়নিক যৌগটা ল্যাটিস শক্তি। আচ্ছা, আজিজ নাফিজুল আজিজ ক্লিয়ার, রিস্তা মজুমদার ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। মারুফুর নবী ক্লিয়ার, শুভ্রদেব সরকার ক্লিয়ার, ফিমা ক্লিয়ার, এসপি দাস ক্লিয়ার, নিশাত সানজিদ ক্লিয়ার ভাইয়া, নূরে আফসানা ক্লিয়ার, তারেক রহমান সামিম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জাকিয়া মেহরিন ক্লিয়ার, ফাহাদ হোসেন ক্লিয়ার, পল্লবী বুঝেছি ভাইয়া, শ্রাবণী ক্লিয়ার ভাইয়া, তানিম আহমেদ বুঝেছি ভাইয়া, বুঝেছি ভাইয়া, আমি শুধুমাত্র আপনার বই পড়ি। আমার কি কোনো আপাতত বইটাই নাদিম মাহমুদ, আপাতত বই পড়ো বা এটা ভালো করে পড়ো, ক্লাসগুলো ভালো করে দেখো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, রাফিউল বাসার সাউন্ড লিখতে আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, মাইশা ইসলাম ক্লিয়ার, বিথি চক্রবর্তী ক্লিয়ার, জেরিন ক্লিয়ার, তারেক আজিজ ক্লিয়ার, নাইম হোসেন থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছো। একজন লিখেছো, আরেকবার বলেন। একটা ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে আয়নিক যৌগ তৈরি হয়। সব সময় মাথায় রাখবা, রাসায়নিক বন্ধন তখনই গঠন হবে যখন তারা উৎপন্ন যৌগটা কম পরিমাণ শক্তি ধারণ করবে, কারণ শক্তি যত কম ধারণ করে তাদের স্থিতিশীলতা তত বেশি হয়। তো ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে যখন আয়নিক যৌগটা তৈরি করে, তখন ক্যাটায়ন আর অ্যানায়নের মোট যে শক্তি নিয়ে তারা থাকে তার চেয়ে কিন্তু এই যৌগটা শক্তি কম হতে হবে, কারণ শক্তি কম না হলে স্থিতিশীল হবে না। তাহলে বাকি শক্তিটা কি ধ্বংস হয়ে যাবে? তা তো না, বাকি শক্তির ওখান থেকে বের হয়ে যায়। এই যে পরিমাণ শক্তি বের হয়ে যায় ওই শক্তিকে আগে বলি আমরা ল্যাটিস শক্তি। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবা সিয়াকিং ক্লিসর পটাশিয়াম যে শক্তি গ্রহণ করে তার চেয়ে ক্লোরাইড বেশি শক্তি ত্যাগ করে না। আমি তোমার প্রশ্ন বুঝতে পারিনি সিয়াকিং এখান থেকে, যে পটাশিয়াম এখন পটাশিয়াম এক জিনিস, ক্লোরাইড আরেক জিনিস, তো এর শক্তির সাথে ওর শক্তি তো কোনো সম্পর্ক নাই ভাই, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাবা আয়নিক বন্ধন গঠনের 3টা শর্ত আছে, তার মধ্যে তোমরা আমাকে বলো যে উৎপন্ন আয়নিক যৌগটার ল্যাটিস শক্তি, ল্যাটিস শক্তি বেশি নাকি ল্যাটিস শক্তি কম হলে আয়নিক বন্ধন গঠন সহজ হবে। একটু তোমরা কমেন্টে জানাও যে কোনো একটা আয়নিক বন্ধন গঠনের ক্ষেত্রে ভাই স্ক্রলিং সমস্যা না তো ভাই, সমস্যা না তো উজ্জ্বল ভাই, এই যে হচ্ছে তো সমস্যা নাই তো ভাই, ঠিক আছে তো উজ্জ্বল ভাই, ঠিক আছে ভাই। এটা হ্যাঁ, বিমুক্ত শক্তিটা দুটা থেকেই যাবে, আয়নের চেয়ে উৎপন্ন যৌগের শক্তি কম না হলে যৌগটা কখনোই গঠন হবে না। উজ্জ্বল ভাই থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তানজিনা লিখেছ বেশি হলে, মাইশা ইসলাম বেশি হলে, মারুফুর বেশি হলে, নুরুজ্জামান হৃদয় বেশি হলে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ঠিক লিখেছো ভাই। কারণ ভালো করে দেখো, বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবা যে ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে এক মোল আয়নিক যৌগে পরিণত হতে গেলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে আমরা ল্যাটিস শক্তি বলছি। তার মানে এই শক্তি যত বেশি বিমুক্ত হবে তার মানে এই যৌগের স্থায়িত্ব তত বেশি হবে, সহজ কথা, কারণ তত কম পরিমাণ শক্তিতে ধারণ করবে। আর শক্তি বিমুক্ত বেশি মানে এদের মধ্যে এদের শক্তি তত বেশি ছিল, ফলে এরা দুইজন কাছাকাছি তত বেশি আসতে চাইবে। যদি তোমার যে দুইজন কাছাকাছি আসতে চাও তাদের মধ্যে ইচ্ছা যদি প্রবল থাকে তাহলে কাছাকাছি আসা তো সহজ হবে। শক্তি বেশি বিমুক্ত হয়েছে মানে এরা বেশি শক্তি নিয়েছিল, তাহলে বেশি সহজে কাছাকাছি আসতে চাইছিল। আর শক্তি বেশি বিমুক্ত হয়েছে তার মানে এরাও কম শক্তি নিয়ে আসে, কম শক্তি নিয়ে আসে জন্য তো বেশি শক্তি বিমুক্ত হয়ে গেছে। আর এরা যত কম শক্তি নিয়ে থাকবে স্থায়িত্ব তত বেশি হবে, স্থায়িত্ব যত বেশি হবে বন্ধন তত সহজে গঠন হবে। তাই 1 নাম্বার শর্ত আমাদের হয়ে গেল যে মানে এটা 1 নাম্বার শর্ত না, যদিও এটা 3 নাম্বার শর্ত, যে আয়নিক বন্ধন গঠনের শর্ত হলো যে উৎপন্ন আয়নিক যৌগের ল্যাটিস শক্তির মান যত বেশি হবে বন্ধন তত সহজে গঠন করবে। থ্যাংক ইউ, সবাই ঠিক লিখেছ। কারো কি প্রবলেম আছে ভাই? একটু প্রবলেম থাকলে কমেন্টে জানাবা যে ল্যাটিস শক্তির মান যত বেশি হবে আয়নিক বন্ধন গঠন তত সহজ হবে।
এইটা ক্লিয়ার কিনা বলো, কারো প্রশ্ন আছে কিনা? সবসময় মাথায় রাখবা, ল্যাটিস শক্তি বেশি মানে শক্তি বেশি বিমুক্ত হয়েছে, আর বিমুক্ত বেশি হয়েছে মানে কি সে কম পরিমাণ শক্তি ধারণ করেছে। যত কম পরিমাণ শক্তি ধারণ করবে, অবশ্যই যত কম পরিমাণ শক্তি ধারণ করবে স্থায়িত্ব তত বেশি হবে, আর স্থায়িত্ব যত বেশি হবে যৌগটা তত সহজেই গঠন হবে। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। ওকে, এবার আরেকটা শর্ত হচ্ছে আয়নিক বন্ধন গঠনের, আমি 3 নম্বর শর্তটা আগে বলেছি, এবার 1 নম্বর শর্তটা হচ্ছে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি। এখানে কি দেখা যায়? দেখা যায় ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি। দেখো ভাই, সোডিয়াম ইলেকট্রন, না বুঝলে সঙ্গে সঙ্গে বলো ভাইয়া তোমরা, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়। পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম আয়নে পরিণত হয়। খেয়াল করো তো, সোডিয়াম থেকে ইলেকট্রন সরানো কিন্তু একটু কঠিন পটাশিয়ামের তুলনায়, কারণ সোডিয়ামের ইলেকট্রন সরানো কঠিন, এই জন্য সোডিয়ামের আকারটা হচ্ছে ছোট। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন সরানো কঠিন হয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটু ফ্রেশ করে লিখে আবার মনে করে দিই ভাই। দেখো একটু, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে গেলে শক্তি প্রদান করতে হয়, প্রদানকৃত শক্তি। ওকে, তাহলে দেখো, আর পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করলাম, এখানেও প্রদানকৃত শক্তি। পটাশিয়াম প্লাস। তোমরা আমাকে বলো তো ভাই, সোডিয়ামের থেকে ইলেকট্রন বেশি শক্তি প্রদান করতে হবে, অর্থাৎ এর আয়নীকরণ শক্তির মান বেশি, এখানে কম শক্তি প্রদান করতে হবে কারণ এর আয়নীকরণ শক্তির মান কম, তার মানে এর আয়নীকরণ শক্তির মান কম, তার মানে বেশি সক্রিয়। আমরা আয়নীকরণ শক্তি পড়ার সময় দেখেছিলাম, যার আয়নীকরণ শক্তির মান যত কম সে তত বেশি সক্রিয়, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান কম মানে কি, এটা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে চায়। তো যে সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় সেটা তো আয়নিক বন্ধন গঠন সহজ হবে। তাই মাথায় রাখবা, ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, যে ধাতুর আয়নীকরণ শক্তির মান যত কম সে তত সহজে আয়নিক বন্ধন গঠন করতে পারে, কারণ আয়নীকরণ শক্তির মান কম মানেই সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়। আর ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে আয়নিক বন্ধন গঠন তত সহজ হবে। আর আয়নীকরণ শক্তির মান কম মানে বেশি সক্রিয়, যে বেশি সক্রিয় সেই তো সহজে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। অর্চনা হাসান, থ্যাংক ইউ ভাইয়া, তুমি খুব হেল্প করছো সবাইকে ক্লাসগুলো গ্রুপে সিরিয়ালি আপলোড দিয়ে দিয়ে, কারণ আমাদের গ্রুপে একটা প্রবলেম হয়ে গেছে, টপিকস অনুযায়ী ক্লাসগুলো হ্যাশট্যাগ হয়ে গেছে আর কি। তো প্লিজ তোমরা আমাকে জানাও এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, যে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, অর্থাৎ ধাতুর আয়নীকরণ শক্তির মান যত কম হবে আয়নিক বন্ধন গঠন তত সহজ হবে। ধাতুর আয়নীকরণ শক্তির মান যত কম হবে, ধাতুর আয়নীকরণ শক্তির মান যত কম হবে আয়নিক বন্ধন তত সহজ হবে। এইটা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। তানিম আহমেদ লিখেছো বুঝেছি, থ্যাংক ইউ। তনি লিখেছো বুঝেছি ভাইয়া। নাদিম মাহমুদ ক্লিয়ার ভাই। এসপি দাস ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। সৌরভ চৌধুরী বুঝেছি। স্মিতা মহুয়া ক্লিয়ার ভাইয়া। বিতি চক্রবর্তী ক্লিয়ার। মাকসুদ ইসলাম রিপা ক্লিয়ার। নাফিজা তাসনিম ক্লিয়ার। ইনশিরা ইসলাম বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। কান্তা ক্লিয়ার, থ্যাংক ইউ। সুচি ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। লাবণ্য ক্লিয়ার। তাহলে মাথায় থাকে যেন ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, ধাতুর আয়নীকরণ শক্তির মান যত কম হবে আয়নিক বন্ধন তত সহজ হবে, কারণ আয়নীকরণ শক্তির মান কম মানেই বুঝতে হবে সেটা সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়। তাহলে আয়নীকরণ শক্তি গেল। এবার 2 নাম্বার শর্ত হচ্ছে অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি। অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া যে অধাতু যত সহজে ইলেকট্রন গ্রহণ করে, ফ্লোরিন আর ক্লোরিনের ব্যাপারটাই আলাদা, এই ব্যাপারটা আলাদা তোমরা নিশ্চয়ই জানো। এছাড়া যে ধাতু যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন আসক্তির মান কিন্তু তত বেশি হয়। যে ধাতু
যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি হয়। তাহলে অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি অর্থাৎ অধাতু যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে সেই আয়নিক বন্ধনটা তত সহজে গঠন হবে। এই হলো মোটামুটি আমাদের তিনটা শর্ত, আয়নিক বন্ধন গঠনের তিনটা শর্ত। কি কি দেখলাম একটু ফ্রেশ করে লিখছি আমি। ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি। 2 নাম্বার হচ্ছে অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি, ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি আর উৎপন্ন আয়নিক যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। অনেক সময় ভাই এগুলো এমসিকিউ দেয় যে কোনটি আয়নিক বন্ধন গঠনের শর্ত নয়, কোনটি শর্ত। ক্লিয়ার ভাই? আমি একবার হাইলাইট করছি। ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি তার মানে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার আয়নীকরণ শক্তি তত কম হবে। তাই ধাতুর আয়নীকরণ শক্তি কম হলে আয়নিক বন্ধন গঠন সহজ হয়। অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি, যে অধাতু যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার ইলেকট্রন আসক্তি তত বেশি হয়। আর অধাতু যদি সহজে ইলেকট্রন গ্রহণ করে তাহলে আলটিমেটলি সেটা আয়নিক বন্ধন গঠন সহজ হবে। আর একটা উৎপন্ন আয়নিক যৌগের উচ্চ ল্যাটিস শক্তি, অর্থাৎ তোমরা আজকে শুরুতে ক্লাসে দেখলা যে আয়নিক যৌগ যে গঠন করবে তার ল্যাটিস শক্তির মান যত বেশি হবে আয়নিক বন্ধন গঠনও তত সহজ হবে। এই হলো আমাদের আয়নিক বন্ধন গঠনের আমি তোমাদের তিনটা শর্ত বললাম। ওকে, গতদিন তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম যে আয়নিক বন্ধনের সীমাবদ্ধতা, তার মধ্যে একটা সীমাবদ্ধতা তোমরা দেখেছ, কোনো আয়নিক যৌগই 100% আয়নিক হয় না। কোনো আয়নিক যৌগই, মাথায় রাখবা, কোনো আয়নিক যৌগই 100% আয়নিক হয় না। আমরা যে সীমাবদ্ধতা পড়েছি সেখানে আমরা দেখেছি যে কোনো আয়নিক যৌগই কখনোই 100% আয়নিক হয় না। আমাদেরকে জানতে হবে কেন হয় না, কতটুকু হবে না, কে বেশি হবে কে কম হবে। এটা এতটা গুরুত্বপূর্ণ টপিকস, তোমরা যারা প্রশ্ন ঘাটাঘাটি করো ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত দেখবা কত জায়গায় যেখান থেকে প্রশ্ন দিয়েছে চিন্তাও করতে পারবা না। তাহলে মাথায় থাকে যেন কোনো আয়নিক যৌগই 100% আয়নিক হয় না, তার মধ্যে কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকবেই। কেন থাকবে এটা অবশ্যই আমরা ব্যাখ্যা দিব। কোনো আয়নিক যৌগ কি বললাম 100% আয়নিক হয় না, তার মধ্যে কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকবেই। এই বৈশিষ্ট্যটাকে বলি আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আমরা তো এখনো ভাই রাসায়নিক বন্ধনের মজার টপিকসগুলোর মধ্যে ঢুকতেই পারিনি। অনেক মজার টপিকস আছে রাসায়নিক বন্ধনের মধ্যে, আস্তে আস্তে তোমরা সেগুলো দেখতে থাকো। ওকে, তাহলে মাথায় থাকে যেন কোনো আয়নিক যৌগই কখনোই 100% আয়নিক হয় না, তার মধ্যে কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকবেই। ওটাকে আমরা বলি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। গত ক্লাসে আমরা দেখেছি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আজকে দেখব আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। কেন দেখো কোনো আয়নিক যৌগ 100% আয়নিক হয় না, তার মধ্যে কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকবেই। দেখো একটু মনে করো ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড, ভালো করে বোঝো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরাইড অ্যানায়ন। এখন তোমরা নিশ্চয়ই জানো কোন একটা আয়নিক যৌগ যখন গঠন হবে ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি থাকে আর অ্যানায়নের ইলেকট্রন বাড়তি থাকে, স্বাভাবিক, কারণ ক্যাটায়ন ইলেকট্রন ত্যাগ করে আর অ্যানায়ন সেই ইলেকট্রনটা গ্রহণ করে। যেহেতু ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি থাকে
তার মানে ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি থাকলেও প্রোটন তো ঠিকই আছে। ফলে এই ক্যাটায়নটা কি করে ভাই জানো, ধরো অ্যানায়নটা ছিল এরকম শেপ, তার ইলেকট্রনটাকে ধরে এই ক্যাটায়ন কিছুটা টান দেয়, ফলে শেপটা কিছুটা বিকৃত হয়ে যায় এরকম। আমি আবারও বলছি, আয়নিক যৌগ কিভাবে গঠন হয়, একটা ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে আয়নিক যৌগ গঠন হয়। তো স্বভাবত ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি থাকে আর অ্যানায়নের ইলেকট্রন কি থাকে, বাড়তি থাকে। তো ক্যাটায়নের যেহেতু ইলেকট্রন ঘাটতি থাকে, তাই ক্যাটায়ন কি করে, ওই অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে ধরে তার দিকে কিছুটা টান দেয়, স্বাভাবিক। এটা প্রত্যেকটা আয়নিক যৌগের একই ক্যারেক্টার আছে, কারণ প্রত্যেকটা আয়নিক যৌগেই ক্যাটায়ন অ্যানায়ন থাকবেই এবং ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি থাকবে। এই যে ক্যাটায়ন যখন অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে ধরে টান দেয়, তখন ইলেকট্রন কিছুটা বিকৃত হয়ে যায়, হয়ে অ্যানায়নের দিকে কিছুটা চলে আসে। তো অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কিছুটা চলে আসতেছে, তার মানে কি ইলেকট্রন তো কিছুটা শেয়ার হচ্ছে। এই যে ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কিছুটা বিকৃত হয়ে যায়, বিকৃত, এই যে এইটা না কিন্তু, এইটা না কিন্তু ভাই, এই বিকৃত মানে বেচা, আর এই বিকৃত মানে বিচ্যুত হয়ে যাওয়া আর কি। এই যে ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কিছুটা বিকৃত হয়ে যায়, এটাকেই বলা হয় পোলারায়ন বা পোলারন বা পোলারাইজেশন, যাই বলো না কেন। আমি আবারও বলছি, প্রত্যেকটা আয়নিক যৌগই কি কি মিলে তৈরি, ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে তৈরি হয়। ক্যাটায়নের যেহেতু ইলেকট্রন ঘাটতি থাকে, তাই সে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে ধরে তার দিকে কিছুটা টান দেয়, ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ কিছুটা ক্যাটায়নের দিকে এরকম বিকৃত হয়ে যায়, অর্থাৎ কিছুটা শেয়ার হয়ে যায় ক্যাটায়নের দিকে। এই শেয়ার হওয়াটাকে আমরা পোলার আয়ন বলে থাকি, এবং প্রত্যেকটা আয়নিক যৌগেই এই পোলার আয়ন ঘটবেই। কেন ঘটবে? কারণ প্রত্যেকটা আয়নিক যৌগেই ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে। ক্যাটায়ন আছে মানে তার ইলেকট্রন ঘাটতি আছে, সে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তার দিকে টান দিবে, ফলে ইলেকট্রন মেঘ কিছুটা বিকৃত হয়ে ক্যাটায়নের দিকে চলে আসে, মানে ক্যাটায়ন দিকে কিছুটা শেয়ার হয়। এই শেয়ারটাকে বলে আমরা পোলার আয়ন। তাহলে ইলেকট্রন যদি কিছুটা শেয়ার হয়, তাহলে ওটা সমযোজী ক্যারেক্টার পাবে না ভাই, বলো তো। এই কারণেই কোনো আয়নিক যৌগই 100% আয়নিক হয় না, তার মধ্যে কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকেই, যাকে আমরা বলে থাকি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তো তোমরা এইটুকু বুঝতে পারলা কিনা প্লিজ একটু বলো। শরীফুল ভাই থ্যাংক ইউ, আপনি ক্লাস দেখছেন। এসপি দাস, ইলেকট্রন মেঘ ইলেকট্রন ঘনত্ব একই জিনিস ভাই। যে অঞ্চল জুড়ে ইলেকট্রনটা অবস্থান করে ওই অঞ্চলটাকে আমরা আসলে মেনলি ইলেকট্রন মেঘ বলে থাকি। আর ইলেকট্রন মেঘের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, যে ঘনত্ব নিয়ে থাকে, সেটাকে আমরা ইলেকট্রন ঘনত্ব বলে থাকি। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো কিনা? আর রাফিউল বাসা, ক্লোরাইড কি টান দেয় না? না ভাই, এর তো ইলেকট্রন বেশি আছে, ও টান দিবে কেন? ইলেকট্রন কারা নিজের দিকে টানে? পৃথিবীতে যার যেটা ঘাটতি থাকবে সেটাই সে আকর্ষণ করবে। তোমার নিশ্চয় একটা গল্প জানো, এক টিচার এক ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছিল, একদিকে টাকা আছে একদিকে বুদ্ধি আছে, তো তুমি কোনটা নিবা? তো স্টুডেন্ট বলছিল, স্যার আমি টাকা নিব। তো টিচার বলছে, তুমি তো বোকা গো, আমি হলে তো বুদ্ধি নিতাম। তো স্টুডেন্ট কি উত্তর দিয়েছিল জানো? স্যার ঠিকই বলেছেন আপনি, যার যেটার অভাব সে তো সেটাই নিবে। মানে ও বুঝাইছে ওর যদি টাকার অভাব, বুদ্ধির অভাব নেই, তাই তো টাকা নিবে। আর টিচার যেহেতু বুদ্ধির অভাব, তাই সে বুদ্ধি নিবে। তো ক্লোরাইডের তো ভাই ইলেকট্রন ঘাটতি নাই, ঘাটতি তো ক্যাটায়নের থাকবে, তাই ইলেকট্রন টানটা আসলে ক্যাটায়ন দিবে। ওকে, আচ্ছা, রিয়া লিখেছো ক্লিয়ার, লাবণ্য ক্লিয়ার, হৃদয় ক্লিয়ার, ফিমা বুঝেছি ভাই ক্লিয়ার, শ্রাবণী বুঝেছি ভাই। রিপা, আপনি তো দেখছি উজ্জ্বল ভাইয়ের ডায়লগের পাইরেসি করছেন। মাসুদ রানা ক্লিয়ার, নীলয় বুঝেছি, থ্যাংক ইউ সবাই লিখেছে বুঝছি। জুরিয়া শিফা, ক্লোরাইডও তো টান দেয় না ভাই, ক্লোরাইডের ইলেকট্রন মেঘটা ইলেকট্রন তো এমনি বেশি আছে, টান দিবে কারা? যার ইলেকট্রন ঘাটতি থাকবে, ঘাটতি তো ক্যাটায়নের থাকে। ওকে, ক্লিয়ার, সবাই লিখছে বুঝেছি, তার ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছে ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ শুভ লিখেছে অস্থির জোকস, থ্যাংক ইউ ভাই। তাহলে
আমরা এটা বুঝতে পারলাম যার পোলার আয়ন যত বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। যে আয়নিক যৌগের পোলার আয়ন যত বেশি, যে আয়নিক যৌগের পোলার আয়ন যত বেশি সে তত বেশি সমযোজী। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা কথাটার অর্থ? আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, এই কথাটার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা? লাবণী ভাইয়া সোডিয়াম তো ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করার কারণে তো তার ঘাটতিটা হয়েছে, এই জন্য তো যৌগ অবস্থায় সে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তার দিকে টেনে নিবে। রিয়া লিখেছে ক্লিয়ার, যে আয়নিক যৌগের পোলার আয়ন যত বেশি সে তত বেশি সমযোজী। আচ্ছা, মাহিয়া আফরোজ রিয়া ক্লিয়ার, নিশাদ সানজিদা জি ভাইয়া, রিস্তা মুজনা জি ভাইয়া, ফিমা হ্যাঁ ভাইয়া বুঝেছি, ইনশিরা ইসলাম বুঝেছি ভাইয়া, রাফিদ ক্লিয়ার, শাহরিয়ার শাওন জি ভাইয়া, সৌরভ চৌধুরী ভাইয়া। আরেকবার বলেন, বলবো কি লেখা আছে তো এখানে যে ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কিছুটা বিকৃত হওয়াকেই বলি আমরা পোলার আয়ন। তাহলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে যত বেশি বিকৃত হবে অবশ্যই পোলার আয়ন তত। আচ্ছা তুর্য লিখেছো না ভাইয়া বুঝতে পারিনি। দেখো পোলার আয়ন জিনিসটা আসলে কি, ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের ইলেকট্রন মেঘ, ধরো এটা অ্যানায়নের ইলেকট্রন, এইটা অ্যানায়নের ইলেকট্রন মেঘ ছিল, ক্যাটায়নের আকর্ষণে সে কিছুটা বিকৃত হয়ে চলে আসলো এর দিকে, এটাকেই পোলার আয়ন বলি। তো ইলেকট্রন যত বেশি বিকৃত হয়ে আসবে, যত বেশি শেয়ার হবে, যত বেশি পোলার আয়ন হবে, তাহলে সমযোজী বৈশিষ্ট্য তো অবশ্যই তত বেশি হবে। এই পোলার না, তারে কাজে দিল পোলার, পোলার আয়ন না ভাই, এটা পোলার আয়ন একসাথে, এটা পোলার আয়ন না, পোলার আয়ন একসাথে একটা শব্দ। আর এমনি পোলার যৌগ মানে তো আলাদা জিনিস। পোলার যৌগ মানে যেসব যৌগের পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, যেমন HCl একটা পোলার যৌগ, পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, তারা পোলার যৌগ। আরে পোলার আয়ন একসাথে এটা। তাবাসসুম জাহান লিখেছো যে মাথায় রাখবা, ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কিছুটা বিকৃত হয়ে যাওয়া, কিছুটা শেয়ার হওয়াকেই বলি আমরা পোলার আয়ন। তাহলে যত বেশি ইলেকট্রন শেয়ার হবে তার মানে কি তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, এটাই বলা হয়েছে ভাই, যে ইলেকট্রন শেয়ার যত বেশি সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, সহজ কথা। আর ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কিছুটা বিকৃত হওয়া, কিছুটা শেয়ার হওয়াকেই বলি আমরা পোলার আয়ন। তাহলে পোলার আয়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। থ্যাংক ইউ, সবাই এখন লিখেছো ক্লিয়ার। তাহলে কার পোলার আয়ন বেশি কার পোলার আয়ন কম এই সংক্রান্ত একটা নীতি আছে, সেটাকে বলি আমরা ফাজানের নীতি। ফাজানের নীতি, ফাজানের নীতি। তো শোনো ভাইয়া, তোমাদেরকে এইসব ফাজানের নীতি টিতি সবসময় মাথায় রাখবা, যে কোনো আয়নিক যৌগে 100% এভাবে চিন্তা করবা, সবসময় পড়াগুলোকে নিজের মতো করে চিন্তা করবা। কোনো আয়নিক যৌগই 100% আয়নিক হয় না। চিন্তা করবা কেন হয় না, কারণ প্রত্যেকটা আয়নিক যৌগ ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে হয়। তো ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে যেহেতু আয়নিক যৌগটা তৈরি করে, তাহলে ক্যাটায়নের এবং ক্যাটায়নের যেহেতু ইলেকট্রন ঘাটতি থাকে, কারণ ইলেকট্রন ত্যাগ করার পরেই তো সে ক্যাটায়ন তৈরি করেছে, তাই যৌগ অবস্থায় সে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে কিছুটা তার দিকে টেনে নেয়, কিছুটা বিকৃত করে অ্যানায়ন ইলেকট্রন মেঘ। তার মানে ইলেকট্রনটা অ্যানায়নের কাছ থেকে কিছুটা ক্যাটায়নের ভিতরে চলে আসবে, এটাকে পোলার আয়ন বলি আমরা। এই ধর্মটাকে বলি ওই যৌগটার পোলার আয়ন। তাহলে পোলার আয়ন মানে আমরা বুঝতে পারলাম অ্যানায়নের ইলেকট্রনটা ক্যাটায়নের দিকে কিছুটা শেয়ার হওয়া। তাহলে ইলেকট্রন শেয়ার যত বেশি হবে, মানে পোলার আয়ন যত বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। হ্যাঁ, স্বার্থ প্রামাণিক সব আয়নিক যৌগই পোলার যৌগ,
স্বার্থ প্রামাণিক ভাইয়া, সব আয়নিক যৌগ, হ্যাঁ সব আয়নিক যৌগে পোলার যৌগ ভাইয়া, ঠিক আছে। এইবার তোমাদের ভাই এসব ফাজানের নীতি রীতি কিচ্ছু বলতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবা যে কার পোলার আয়ন বেশি হবে। একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে পোলার আয়নের সৃষ্টি হয়েছে, অর্থাৎ অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কিছুটা স্থানান্তরিত হয়েছে কার বিটলামির জন্য? অবশ্যই ক্যাটায়নের বিটলামির জন্য, কারণ ইলেকট্রন তো টানটা দেয় ক্যাটায়নই। ক্যাটায়ন ইলেকট্রন টান দেয়, তারও একটা যৌক্তিকতা আছে, কারণ ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি আছে, তাই ক্যাটায়ন তার দিকে ইলেকট্রনটাকে ধরে কিছুটা টান দেয়। তার মানে ক্যাটায়নের বিটলামির জন্যই পোলার আয়নের সৃষ্টি হয়। তাহলে ফাজানকে বলা লাগবে কেন? তুমি বোঝো না ভাইয়া যে ক্যাটায়নের আকার যত ছোট হয় সে তত বেশি ইলেকট্রন তার দিকে টানতে পারে, আর সে তার দিকে যত বেশি ইলেকট্রন টানবে পোলার আয়ন তত বেশি হবে। অর্থাৎ ফাজানের 1 নাম্বার নীতিটা হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। পোলার আয়ন তত বেশি হবে। ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। কেন ভাইয়া বলো দেখি? এই তোমার নিজেদের মধ্যে আলোচনা করছো কেন ভাইয়া? তোমরা বরং প্রশ্নগুলো যদি করো তোমাদের লাভ বেশি হবে ভাই। আসলে দেখো, ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে, কারণ ক্যাটায়ন আকার যত ছোট হবে তার দিকে সে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তত বেশি টানতে পারবে। তোমরা জানো আকার ছোট হলে তার বস্তু স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি হয়, ফলে বেশি ইলেকট্রন টানতে পারে। তাই ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। আর পোলার আয়ন বেশি হওয়া মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া, তার মানে আয়নিক বৈশিষ্ট্য কম হওয়া। এইটা বুঝতে পেরেছো কিনা বলো আমাকে একটু প্লিজ। এই কথার অর্থ বুঝতে পেরেছো কিনা? ক্যাটায়নের আকার ছোট হলে অবশ্যই ক্যাটায়ন তার দিকে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে আরো বেশি পরিমাণ টানতে পারবে, আর অ্যানায়নের ইলেকট্রন মেঘকে ক্যাটায়ন তার দিকে যত বেশি টানবে অবশ্যই পোলার আয়ন তত বেশি হবে। আচ্ছা, মাহিয়া লিখেছো ক্লিয়ার ভাইয়া, লাবণী লিখেছো ক্লিয়ার, স্মিতা মহুয়া বুঝেছি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা, তাহলে একটু কমেন্টে জানাও তো ভাইয়া। নিচের কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্য, নিচের কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্য বেশি? নিচের কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্য বেশি? এই নাম্বার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, বি নাম্বার হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। আমাকে একটু কমেন্টে তোমরা জানাও নিচের কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্য বেশি। একটা হলো সোডিয়াম ক্লোরাইড আর একটা হলো পটাশিয়াম ক্লোরাইড। একটু কমেন্টে জানাও কোন যৌগটার আয়নিক বৈশিষ্ট্য বেশি। নুরুজ্জামান হৃদয় লিখেছো এ, নিশাদ সানজিদা এ, নিলয় কুমার তন্ময় পটাশিয়াম ক্লোরাইড মানে বি, ফাহাদ হোসেন এ, প্রলয় কুমার এ, মাকসুদা ইসলাম রিপা এ, আর এস রিয়া এ, রাফিদ লিখেছ এ, নারিতা আফরোজ এ, সৌরভ চৌধুরী লিখেছ 2 মানে বি, জুথি লিখেছ এ, নাফিজা তাসনিম এ, বিথি চক্রবর্তী এ। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমরা কোন জায়গায় ভুল করেছ। আমি কিন্তু আয়নিক বৈশিষ্ট্য বেশি বলেছি, আয়নিক বৈশিষ্ট্য। তো দেখো তো সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কার পোলার আয়ন বেশি হবে? যেহেতু সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরিন দুটা একই, তাহলে যেটা একই সেটা দেখে তো আমার লাভ নাই, কারণ দুটা যৌগের যে জিনিসটা একই সেইটা দেখে তো লাভ নাই। আমরা দেখব কোনটা যেটা ভিন্ন, তাহলে এটাও ক্লোরিন ওটাও ক্লোরিন, সুতরাং ক্লোরিন দেখে আমার লাভ নাই। সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে সোডিয়ামের আকার ছোট, পটাশিয়ামের আকার বড়। আমরা জানি ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়,
তাহলে পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি সোডিয়াম ক্লোরাইডের, তাহলে সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়ন বেশি, সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়ন বেশি। অতএব সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। অতএব সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য কম। আমি তোমাদের প্রশ্ন করেছিলাম আয়নিক কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্য বেশি, উত্তর হবে পটাশিয়াম ক্লোরাইড। পোলার আয়ন বেশি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, কারণ ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়ন বেশি, তার মানে সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য কম। তাহলে আয়নিক বৈশিষ্ট্য বেশি কার? পটাশিয়াম ক্লোরাইডের। যারা ভুল করেছিলা এখন একটু বলো তারা বুঝতে পারলা কিনা ঠিকঠাক মতো। যারা ভুল করেছিলা ভাইয়া তারা একটু কমেন্টে জানাও এটা বুঝতে পারলা কিনা। আচ্ছা শামিম লিখেছো বুঝেছি ভাইয়া। আর কেউ? ভুল হতে পারে, ভুল তো হবেই রে ভাই, ভুল তো মানুষেরই হয়, জাস্ট ভুলটাকে সংশোধন করে নেওয়াটাই বড় ব্যাপার। প্লিজ আমার একটু কমেন্টে জানাও। মাহিয়া, আফরোজ, রিয়া ক্লিয়ার, নিশাদ, সান্দা। প্রশ্ন ভালো করে দেখবা। তোমরা মনে করেছো আমি জিজ্ঞেস করছি বোধহয় কোনটার সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাই তোমরা গণহারে এ উত্তর বলেছ, বা তোমরা মনে করেছো বোধহয় আমি জিজ্ঞেস করছি কোনটার পোলার আয়ন বেশি, তাই তোমরা এই উত্তর বলেছ। বাট আমি তো প্রশ্ন করেছিলাম কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, মানে সমযোজী বৈশিষ্ট্য কম, পটাশিয়াম ক্লোরাইডের। কারণ পটাশিয়ামের আকারটা হচ্ছে বড়, ফলে পোলার আয়ন কম হয়, আর পোলার আয়ন কম হলে আয়নিক বৈশিষ্ট্য বেশি হয়। এবার বুঝেছি ভাই। বিথি চক্রবর্তী আইডিতে ক্লিয়ার? আচ্ছা ফারদিন আপনি এখন ক্লিয়ার হলাম ভাই। স্বাভাবিক তো রে ভাই, একটা জিনিস তুমি প্রথম শিখছো, প্রথম পড়ছো, প্রথম শিখে প্রথম পড়েই তুমি ক্লিয়ার হবা কি করে ভাবলা ভাই বলো তো? একটু তো সময় দিতে হবে। তাহলে একটা হয়ে গেল আমাদের, ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। কারণ ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে ক্যাটায়ন তার দিকে ইলেকট্রন টানাটা সহজ হবে, আর ক্যাটায়ন তার দিকে যত বেশি ইলেকট্রন টানবে স্বাভাবিক তো অ্যানায়নের ইলেকট্রনটা তত বেশি শেয়ার হবে, তাই পোলারের মানও তত বেশি হবে। তাসতিম হ্যাঁ ওকে। এইবার আমরা 2 নম্বর শর্তে আসি। অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার বড় হলে, অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন, অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হবে। অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হবে। কেন? দেখো ভাই, ক্যাটায়নের আকার ছোট হলে ক্যাটায়ন সহজেই তার দিকে ইলেকট্রন টানতে পারবে, তেমনি অ্যানায়নের আকার যদি ছোট হয় তাহলে অ্যানায়নের বস্তু স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকবে, ফলে অ্যানায়ন সহজে ইলেকট্রন দিতে চাইবে না, মানে ক্যাটায়ন সহজে ইলেকট্রন টানতে পারবে না। কিন্তু অ্যানায়নের আকার যদি বড় হয়ে যায়, তাহলে অ্যানায়নের বস্তু স্তরের প্রতি তার নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকবে, ফলে ক্যাটায়নের ইলেকট্রন টানাটা তার দিকে কী হবে? সহজ হবে, ফলে পোলার আয়ন বেশি হবে। আর এই কারণেই বলা হচ্ছে অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হবে। এই কথার অর্থ আমি আরেকবার বলছি, তারপর কেউ না বুঝতে পারলে কমেন্ট করবা। অ্যানায়নের আকার বড় মানে কি ভাই বলো তো? অ্যানায়নের বস্তু স্তরটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তার মানে অ্যানায়নের বস্তু স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম, ফলে অ্যানায়নের যদি বস্তু স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয় তাহলে ক্যাটায়নের ইলেকট্রন তার দিকে টানাটা কী হবে? সহজ হবে। আর ক্যাটায়নের তার দিকে ইলেকট্রন টানাটা যদি সহজ হয় তাহলে অবশ্যই পোলার আয়নটা বেশি হবে। এবার বলো তো ভাইয়া এইটা বুঝতে পেরেছো কিনা? এটার অর্থ বুঝতে পেরেছো কিনা? অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হবে, বুঝতে পেরেছো কিনা? রিস্তা মজুমদার বুঝেছি ভাইয়া একজনে, আর কেউ? লাবণী বুঝেছি ভাইয়া, ইনশিরা ইসলাম ক্লিয়ার,
টনি লিখছো ক্লিয়ার, তানিম আহমেদ বুঝেছি ভাইয়া, মাহিয়া আফরোজ রিয়া জি ভাইয়া, স্মিতা মহুয়া ক্লিয়ার, রিপা বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, পানিতে দ্রাব্যতা কোন যৌগের বেশি? পানিতে দ্রাব্যতা কোন যৌগের বেশি? পানিতে দ্রাব্যতা কোন যৌগের বেশি মানে বুঝতে পেরেছো কি তোমরা? পানিতে দ্রাব্যতা বেশি মানে কি? আয়নিক বৈশিষ্ট্য বেশি, তার মানে সমযোজী বৈশিষ্ট্য কম। এ নাম্বার সিলভার ফ্লোরাইড, বি নাম্বার সিলভার ক্লোরাইড, সি নাম্বার সিলভার ব্রোমাইড, ডি নাম্বার সিলভার আয়োডাইড। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কোন যৌগের পানিতে দ্রাব্যতা বেশি। শামসুল আলম, হ্যাঁ ভাইয়া, এখন স্টুডেন্টরা ক্লাস খুব কম করছে অনলাইনে, এখন এটা আমার ব্যর্থতা, আমি তোমাদের ঠিকমতো ডেলিভারি দিতে পারছি না। তারেক রহমান লিখেছ, সুন্দর বুঝলাম ভাইয়া, থ্যাংক ইউ। আরে এগুলো জিনিস নিয়ে জানো, আমি অ্যাডমিশন টেস্টে যখন পড়াইতে আসি তখনও পোলাপান এগুলো নিয়ে প্রবলেম নিয়ে বসে থাকে জানো, তোমরা যেগুলো ফার্স্ট ইয়ারে ক্লিয়ার হচ্ছ। নাফিজুল আজিজ লিখেছ সিলভার ফ্লোরাইড, নিলয় কুমার তোমার সিলভার আয়োডাইড, প্রতীক সাহা এ, শাশ্বত চৌধুরী এ, থ্যাংক ইউ শাশ্বত, লাবণী এ, আফিউল বাসার সিলভার আয়োডাইড, শফিউল্লাহ এ, রিস্তা মজুমদার এ, নিলয় কুমার তন্ময় এ, তানিম আহমেদ সিলভার ফ্লোরাইড, তন্নি এ, মনিকা আলম ডি, ইনশিরিয়া ইসলাম ডি, কামরুন নেসা কান্তা এ, ফারদিন রাব্বি ডি, রিস্তা মজুমদার সিলভার ফ্লোরাইড। তো যাক, এবার বেশিরভাগের উত্তর ঠিক হয়েছে। পানিতে দ্রাব্যতা কোন যৌগের বেশি? পানিতে দ্রাব্যতা বেশি জিজ্ঞেস করছি, চিন্তা করবো আস্তে আস্তে। পানিতে দ্রাব্যতা বেশি বলেছি, তার মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, তার মানে সমযোজী বৈশিষ্ট্য কম। দ্রাব্যতা বেশি মানে হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য বেশি, আয়নিক বৈশিষ্ট্য বেশি। দ্রাব্যতা বেশি তার মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, তার মানে সমযোজী বৈশিষ্ট্য কম, তার মানে পোলার আয়ন কম। খুব সহজ কথা ভাইয়া, খুব ইজি জিনিস। দেখো, দ্রাব্যতা বেশি তার মানে বুঝতে হবে আয়নিক যৌগ বৈশিষ্ট্য বেশি, তার মানে সমযোজী বৈশিষ্ট্য কম, তার মানে পোলার আয়ন কম। তার মানে প্রশ্ন হলো কোন যৌগের পোলার আয়ন কম? এখানকার অ্যানায়নের আকার সবচেয়ে বড়, তার মানে সিলভার আয়োডাইডের পোলার আয়ন সবচেয়ে বেশি, তার মানে ওর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, তার মানে দ্রাব্যতা সবচেয়ে কম। আর এখানে অ্যানায়নের আকার সবচেয়ে ছোট, তার মানে পোলার আয়ন সবচেয়ে কম। পোলার আয়ন কম মানে সমযোজী বৈশিষ্ট্য কম, আর সমযোজী বৈশিষ্ট্য কম মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানেই দ্রাব্যতা বেশি। যারা উত্তর ভুল দিয়েছিলা, আর সৌরভ চৌধুরী একটু কনফিউশন হচ্ছে, আরে ভাই প্রথম শিখছো, একটু তো কনফিউশন ভাই হবেই, একটু রুমে পড়া দিব, আস্তে আস্তে পড়বা, ঠিক হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এখন যারা ভুল করেছিলা তারা বুঝতে পারলা কিনা একটু বলো ভাই আমাকে কমেন্টে। যারা ভুল করেছিলা তারা বুঝতে পারলে কিনা একটু কমেন্টে জানাও আমাকে। হ্যাঁ, ইশরিয়া ইসলাম, হ্যাঁ ভাইয়া কনফিউশন হয়, এখন আমারও মাঝে মধ্যে কনফিউশন হয়। তোমাদের কেবল শিখছো আর আমি তো তোমাদের শেখাচ্ছি, আমারও মাঝে মধ্যে কনফিউশন হয়, উল্টাপাল্টা হয়ে যায়, খেয়াল থাকে না। পড়তে পড়তে এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। মনিকা আলম, আচ্ছা বুঝেছি, থ্যাংক ইউ। সেও যদি ক্লিয়ার, রাফিউল বাসার বুঝেছি ভাইয়া, ইনশিয়া ইসলাম এবার বুঝলাম, থ্যাংক ইউ। আরো বুঝবা ভাইয়া, ভাই এখন ফুল ক্লিয়ার, থ্যাংক ইউ। শুভ ক্লিয়ার ভাইয়া, এভাবে একটু চিন্তা করো ভাই আস্তে আস্তে, বুঝছো? তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে দুইটা আমরা দেখলাম, এবার 3 নাম্বার, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন
বেশি হবে। আগে লিখো তারপর বুঝাচ্ছি আমি। ক্যাটায়ন এবং অ্যানায়নের এসপি দাস লিখেছো, কনসেপ্ট ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে। কেন জানো? ক্যাটায়নের চার্জ বেশি মানে কি ভাই বলো তো? তার মানে ওই ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি বেশি, ফলে ওই ক্যাটায়ন কি করতে চাইবে? অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তার দিকে টেনে নিতে চাইবে। আর অ্যানায়নের চার্জ বেশি মানে কি? ক্যাটায়নের চার্জ বেশি মানে কি? ইলেকট্রন ঘাটতি বেশি। আর অ্যানায়নের চার্জ ক্যাটায়নের চার্জ বেশি মানে কি? ইলেকট্রন ঘাটতি বেশি। আর অ্যানায়নের চার্জ বেশি মানে কি ভাই? ইলেকট্রন বাড়তি বেশি। তো ক্যাটায়নের ইলেকট্রন ঘাটতি আছে। মনে করো আমার একটা জিনিস ঘাটতি আছে, আবার তোমার সেই জিনিসটা বাড়তি আছে, তাহলে তোমার কাছ থেকে নেওয়া কি আমার সহজ হবে না ভাই বলো তো? আমার একটা জিনিস ঘাটতি আছে, তোমার আবার সেই জিনিসটা বাড়তি আছে, ফলে আলটিমেটলি আমার তোমার কাছ থেকে সেই জিনিসটা নেওয়া সহজ হবে কিনা। তাই ক্যাটায়নের চার্জ বেশি মানেই তার ইলেকট্রন ঘাটতি বেশি, আর অ্যানায়নের চার্জ বেশি মানেই তার ইলেকট্রন বাড়তি বেশি। ফলে ক্যাটায়নের তখন অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তার দিকে টেনে নেওয়াটা সহজ হবে ভাইয়া, তাই পোলার আয়ন বেশি হয়। একটা উদাহরণ দিই আমরা, তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো একটু, ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড, এর চার্জ হচ্ছে +2, এর চার্জ হচ্ছে +3। তার মানে ফেরাস ক্লোরাইড এর চার্জ কম, ফেরিক ক্লোরাইড এর চার্জ বেশি। তার মানে ফেরিকের ইলেকট্রন ঘাটতি বেশি আছে, ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে সে আরো বেশি তার দিকে টানতে চাইবে, ফলে ফেরিক ক্লোরাইডের পোলার আয়ন বেশি হবে। এইটা যেন মাথায় থাকে, কারণ ক্যাটায়নের চার্জ বেশি মানে কি? তার মানে তার ইলেকট্রন ঘাটতি বেশি, ফলে অ্যানায়নের কাছ থেকে ইলেকট্রন টেনে নেওয়াটা তার আরো সহজ হবে, কারণ যেহেতু বেশি ঘাটতি আছে। তাই ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে। ফেরিক ক্লোরাইডের পোলার আয়ন বেশি। ফেরিক ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, ফেরিক ক্লোরাইডের দ্রাব্যতা কম, কারণ আয়নিক বৈশিষ্ট্য কম। বলো বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা সামিকি তারেক রহমান সামিল, আরেকবার ভাইয়া দেখো, যে ক্যাটায়নের মনে করো সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের চার্জ প্লাস, ম্যাগনেসিয়াম +2+, তাহলে অবশ্যই এর যেহেতু ঘাটতি বেশি, ফলে পোলার আয়ন বেশি হবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। যদি কোনো আয়নিক যৌগে ক্যাটায়নের পজিটিভ চার্জের মাত্রা, ক্যাটায়নের চার্জ বেশি হয়, তার মানে কি তার ইলেকট্রন ঘাটতি বেশি। তাহলে যেহেতু তার ইলেকট্রন ঘাটতি বেশি, ফলে সে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে তার দিকে আরো বেশি পরিমাণ টানতে চাইবে, ফলে পোলার আয়নটা আরো বেশি হবে। আর পোলার আয়ন বেশি মানেই সমযোজী বৈশিষ্ট্য বেশি, আয়নিক বৈশিষ্ট্য কম। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। এবার দেখো তো, তোমার পরীক্ষায় দেওয়া হলো ক্যালসিয়াম সালফেট আর হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দুইটার মধ্যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি? দেখো দুটাই ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম দেখে আমার কোনো লাভ নাই, যেহেতু দুটাই ক্যালসিয়াম, দুটা একই ক্যাটায়ন, ক্যাটায়ন দেখে লাভ নাই। সালফেটের চার্জ 2-, ওয়াইসের চার্জ 1-, তাহলে যেহেতু সালফেটের নেগেটিভ চার্জের মাত্রা বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ফলে ক্যালসিয়ামের তার দিকে ইলেকট্রন টেনে নেওয়াটা আরো সহজ হয়ে যাবে এর তুলনায়, কারণ হাইড্রক্সিলের নেগেটিভ চার্জ হচ্ছে -1, তাহলে এর চেয়ে এর ইলেকট্রন বেশি আছে, তাই ক্যালসিয়ামের সালফেটের ইলেকট্রনটা তার দিকে বিকৃত করাটা সহজ হয়ে যাবে। তাই ক্যালসিয়াম সালফেটের পোলার আয়ন বেশি, আর পোলার আয়ন বেশি মানেই সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি মানেই পানিতে দ্রাব্যতা কম, কারণ আয়নিক বৈশিষ্ট্য কম। ক্লিয়ার ভাইয়া? তাহলে চারটা ইম্পর্টেন্ট জিনিস, চারটা না 3টা শিখলাম, আরেকটা আমরা আগামী ক্লাসে করব, আজকে যদি সময় নাই আর, তোমাদের প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, আমার 12টা থেকে আবার অ্যাডমিশনদের লাইভ ক্লাস আছে। আপাতত এইটুকু দেখো তোমরা, ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়ন অ্যানায়নের আকার যত বড় হবে,
ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে, আর পোলার আয়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তো এই সংক্রান্ত বহুত এমসিকিউ ব্রড তোমরা পাবা, আমি আপাতত দাগাই দিচ্ছি বা এগুলো একটু রুমে দেখবা, তারপর কোনো প্রবলেম হলে তোমরা আবার আমাকে জিজ্ঞেস করবা, কোনো অসুবিধা নাই। এই যে পেজ নাম্বার 294, কোনো ধরনের কোনো প্রবলেম কোনো জায়গায় হলে তোমরা আমার গ্রুপে পোস্ট দিবা, আমি তোমাদের সেটা সলভ করে দেবো, টেনশন নাই। পেজ নাম্বার 294, কোশ্চেন নম্বর হচ্ছে 81, 82, 82 এর 4 নাম্বার টপিকটা আজকে আমাদের হলো না, মানে 4 নাম্বার তত্ত্বটা ওইটা আগামী ক্লাসে হবে। 83, 84, 85, 86, ভাবছো অনেকগুলো পড়া দিলাম, এগুলো সবই ভাই একটাই টপিক্সের, ঠিক আছে, রুমে পড়ো, সব একটাই টপিক্সের। 87, 88, 89, 90। কি ক্লিয়ার তোমরা? এইটুকুই আজকে তোমাদের হোমওয়ার্ক, এবং সব পড়াগুলো একই রকম। এবং সামনে ক্লাসে, হ্যাঁ কাল থেকে আমরা আপাতত অফলাইন ক্লাস শুরু করবো, এটা চিন্তা ভাবনা করছি, কাল থেকে শুরু করার ইচ্ছা আছে ভাইয়া। আর অফলাইন ক্লাস শুরু হলো তোমরা জানো, অনলাইন ক্লাস চলবেই আর কি। তো এগুলো সব একটাই টপিক্সের প্রশ্ন, সামনে ক্লাসে আমরা দেখব যে এই টপিক্স থেকে কি পরিমাণ সিকিউ প্রশ্ন বিগত বছরগুলোতে এসছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।